সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে মাফিয়া বস। ব্যাপারটা উপলব্ধি করে চোখে হাসল তুষার, অথচ নিষ্প্রাণ গলায় প্রত্যুত্তর করল, ফ্লোরা আমার দায়িত্ব। ওর দাদি খুব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে মেয়েটাকে। আমার মতো নিকৃষ্ট একটা অমানুষকে যে বিশ্বাস করেছে, তাকে কিভাবে ঠকায়? অনুভূতি কিংবা দুর্বলতা প্রকাশ করে শুধু শুধু মেয়েটাকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছি না। আটকাতে পারবে না। যদি সত্যিই তোমার হৃদয়টা বেইমানি করে থাকে, তাহলে হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না নিজেকে। বীর্যপাতক স্বরে বাক্যটা উগরে দিয়ে থামল এরিস। এই পর্যায়ে দেওয়ার মতো ঠিকঠাক যুক্তি খুঁজে পেল না যন্ত্রমানব। হঠাৎ করেই যেন শব্দহীন হয়ে পড়ল তার মস্তিষ্কটা। ঠিক সেই মুহূর্তে তার অপর প্রান্ত থেকে ভেসে এলো মাফিয়া বসের তৃপ্ত কণ্ঠস্বর। হৃদয়কে যদি শক্তি দিয়ে আটকানো যেত, তাহলে এরই শিওভানের টর্চার সহ্য করতে না পেরে ঈশানী তুচ্কর নিয়ে এতদিন মাটির সঙ্গে মিশে যেত তুষার। পৃথিবী ভুলে যেত তার অস্তিত্ব। অথচ দেখো, বেইমান হৃদয়ের কারণে আমি আজ নিজেকেই ভুলতে বসেছি। এরিসের শেষ কথাটা ভীষণ করুণ শোনালো তুষারের কানে। মনে প্রশ্ন জাগল, সত্যি কি হৃদয় নামক যন্ত্রটিকে আটকানো এতই কঠিন? কই, আমি কখনো উপলব্ধি করিনি তো। বিষণ্ণ মনে কথাগুলো ভাবতে ভাবতে চলেই যাচ্ছিল তুষার। তখনই পেছন থেকে ডেকে উঠল মাফিয়া বস। তুষার এগিয়ে এলো, ওর হাতে দুটো হোটেল চেক ইনের টিকিট ধরিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে তোমাদের ওয়েডিং গিফট। এনজয় ইউর টাইম টুগেদার। অফিস কক্ষ থেকে বেরিয়ে সরাসরি নিজের রুমে ফিরেছে তুষার। ঘরের ভেতরে পা রাখতে ওর তৃষ্ণার্ত চোখ দুটো ফ্লোরাকে খুঁজলো কয়েকবার, কিন্তু পেল না কোথাও। মেয়েটা এদিকে নেই, কিন্তু কিচেনও তো ছিল না। মাত্রই লাউঞ্জ থেকে হেঁটে এসেছে তুষার, সেখানেও নেই। তাহলে হঠাৎ গেলটা কোথায়? অবচেতনেই মনে ফ্লোরাকে খুঁজতে খুঁজতে এইদিক ওদিক তাকাতেই তুষারের দৃষ্টি গিয়ে আটকালো কফি টেবিলের উপর ভাঁজ করে রাখা একটা চিরকুটের উপর, যা দেখা মাত্রই ভ্রু কুঞ্চিত হয়ে গেল মানবের। চিরকুটটাকে লক্ষ্য করে নিঃশব্দে এগিয়ে গেল কফি টেবিলের দিকে, যেন ওটা কোনো শত্রু পক্ষের মরণাস্ত্র। তেমন করে সতর্ক হাতে তুলে নিয়ে ভাঁজ খুলল ওটার। অতঃপর চিরকুটের ভেতরে যা লেখা ছিল তা পড়া মাত্রই মস্তিষ্কে খুন চেপে বসলো যন্ত্রমানবের। তৎক্ষণাৎ আসন্ন ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল সে, ফ্লোরা জাউদ মিকাইল। আজকের আকাশটা দেখেছেন? ভীষণ ভারী আর মেঘাচ্ছন্ন। শ্রাবণের বিষণ্ণ বিকেলের মতোই তার গায়ে লেপ্টে আছে অবর্ণনীয় মন খারাপ। ওই দূর আকাশের মতো আমারও যে ভীষণ মন খারাপ। হৃদয়ের কোণে অব্যক্ত ব্যথা, কত গুমড়ে মরা অভিমান। আমি বিধ্বস্ত তুষার। আপনি কেন বিয়ে করলেন আমায় বলুন তো? কেন দেখালেন নতুন করে বাঁচার লোক? আমার মতো মেয়ের কপালে যে ভালোবাসা লেখা নেই, গত দুটো দিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সেটা। ভালোবাসাবিহীন এই সম্পর্কটা লাটেরবিহীন ঘুড়ির মতোই নিরুদ্দেশ আর অর্থহীন। আপনাকে দূর থেকে ভালোবেসে অভ্যস্ত আমি তুষার। জামা কাপড় গোছাতে গিয়ে আড়ালে আপনার সাথে নাক ডুবিয়ে রাখা, আপনার আধ খাওয়া প্লেটে নিজের খাবার খাওয়া, লাইট অফ করার বাহানায় আপনাকে এক নজর দেখতে পাওয়া, কিংবা কাছে না থাকলে চোখ বন্ধ করে আপনাকে একান্তে অনুভব করা। এই বাধাহীন অভ্যাসগুলোতে আমি দিনের আলোর মতে অভ্যস্ত। এই রাতের আকাশে শুকতারা চলে ওঠার মতো। তাই তো হঠাৎ করে বিয়ের নামক দায়িত্বের গণ্ডিটা ভারী লাগছে ভীষণ। আপনার এত কাছে থেকেও না থাকার দূরত্ব মেনে নিতে পারছি না কিছুতেই। অনুভূতি না থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্তব্য রক্ষার্থে আপনার এটা মেপে মেপে দায়িত্ব পালন আমাকে ভীষণ যন্ত্রণা দেয় জানেন। মনে হয় অবহেলার নীরব বিভীষিকায় ক্রমশ তলিয়ে যাচ্ছি আমি। আপনাকে ভুলে থাকার সাধ্য নেই, আবার ভালোবাসারও অধিকার নেই। নিজেকে কেমন শূন্য লাগে, অসহ্য লাগে অনুভূতি। দম বন্ধ হয়ে আসে যখন মনে হয় আপনি স্রেফ দয়া করছেন আমাকে। আপনি তো দয়াবান নন, তাহলে কেন দয়া করছেন বলুন তো? আমি দুর্বল বলে, নিজের কেউ নেই বলে, নাকি আমার অস্তিত্বটাই কুলুষিত বলে? আচ্ছা, চ্যারিটি ম্যারেজ বলে আদেও কিছু হয়? আপনাকে ভালোবাসার যন্ত্রণাদায়ক, তার চেয়েও বেশি যন্ত্রণারই অর্থহীন বিয়েটা। এক জীবনে ব্যথার খরা পরিপূর্ণ আমার, আর সইতে পারছি না, তাই বিরতি দিলাম। যদি কখনো সয়ে যাওয়ার মতো আশ্চর্য ক্ষমতা পাই,
তবেই না হয় ফিরবো। ভালো থাকবেন আর আমায় মনে রাখবেন। ইতি, আপনার দুশ্চিন্তায় একমাত্র কারণ। ফ্লোরা। ইয়াকুতিয়া রাজ্য। গত 7 দিন ধরে বেলা করে রোদ উঠে ইয়াকুতিয়া রাতভর নিরলস তুষারপাতের শেষে সকালের দিকে আলো ঝলমলে রোদটুকু যেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। বছরের পর বছর ধরে বরফ জমা ঠান্ডার মাঝে লড়াই করে টিকে থাকা মানুষগুলো রোদের দেখা পেলে কাজে নেমে পড়ে। কেউ পশু চড়ায়, কেউ কেউ আবার ফিটনে চেপে বেরিয়ে যায় জীবিকার সন্ধানে। ভারী উলের সোয়েটার আর লম্বা আকৃতির টুপি পরে শিশুরা ছুটে চলে পাঠশালার উদ্দেশ্যে। গ্রামের রমণীরা তখন উনুন জ্বালিয়ে রান্না চাপায়, কেউ কেউ আবার ঘরে বসে উল বনে তৈরি করে বাহারির সব রং বেরঙের পোশাক। মস্কো থেকে 1000 মাইল দূরবর্তী এই গ্রামে আধুনিকতার ছোঁয়া নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল। এইখানকার মানুষগুলোর প্রতিটি দিন বেঁচে থাকা যেন এক একটা নিকাত লড়াই। তবুও তারা সুখী, ভালোবাসা আর ভালো থাকার সংমিশ্রণে। কুয়াশার চাদরের মতোই অদৃশ্য এক সুখ, সুখ বলয় সর্বদা ঘিরে রাখে তাদের। তেমনি এক রোদ ওঠা সোনারঙা সকালে হাঁটু সমান তুষার পেরিয়ে এক ঝুড়ি কাপড় চোপড় রোদে শুকাতে দিচ্ছিল ফ্লোরা। শহর থেকে ফিরতে না ফিরতেই নিজেদের ঐতিহ্যবাহী বসনে সেজে উঠেছে রমণী। পরিধেয় স্কার্ট, ফ্রক, এমনকি মাথায় পেঁচানো স্কার্ফটাও নিজ হাতে ভারী যত্ন করে বানিয়েছে ওর দাদি ভ্যালোরিনা। তাই তো এত ভালোবেসে জিনিসগুলো পরিধান করে মেয়েটা। সব কিছুতেই যেন আশ্চর্য এক মমতার ছোঁয়া। সুজি মামার নিরুত্তাপ মোলায়েম কিরণে স্বচ্ছ কাচের মতো ছিকছিক করছে রুশ রমণীর ঈর্ষ সোনালি বিনুনি। গোলাপি কোমল তকতকে চেহারায় অদ্ভুত পরিণতির ছোঁয়া, চোখের তারা জলজল করে সপ্রতিভ তৃপ্তি। যেন আকাশে ভাসমান একটুকু শুভ্র কোমল মেঘ হাওয়ায় ভেসে নেমে এসেছে এই তুষারাবৃত জমিনে। হাই ঈশ্বর, কি মিষ্টি লাগছে তোমায় ক্রাশি ভাইয়া। ওপাশ থেকে ভেসে আসা নারী কঞ্চে দৃষ্টি ঘুরিয়ে চাইল রমণী। ফ্লোরার থেকে কয়েক হাত দূরে কাপড় শুকাতে আসা এক অল্প বয়স্কা রমণী কাপড়ের আগল সরিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওর পানে। যা দেখা মাত্র মিষ্টি করে হাসলো ফ্লোরা, মাথা নাড়িয়ে অভ্যর্থনা জানিয়ে শুধল। কেমন আছো সিস্টার? ফ্লোরার সম্বর্ধনে সংকীর্ত ভুলে খানিকটা কাছে এগিয়ে এলো সে। আন্দ্রিয়া হলো ফ্লোরাদের প্রতিবেশী। ছোটবেলায় খুব যাওয়া আসা হতো, পাশাপাশি বাড়ি হলেও এক পরিবারের সদস্যদের মতন সারাক্ষণ আঠার মতো লেগে থাকতো দুজন। অথচ সময় কত দূরের বানিয়ে দিল বহু বছর ব্যবধানে। চেনা মুখ আজ বড়ই অচেনা। অশ্রু সজল নয়নে মেয়েটাকে পরখ করে জবাব দিল আন্দ্রিয়া। সেই কবে দেখেছি তোমায়, কত বড় হয়ে গিয়েছো, কি মিষ্টি দেখতে। কথাটুকু শেষ করে পরম মমতায় মেয়েটার কোমল চিবুকে ছুঁয়ে আঙুলের ডগায় চুমু খেলো রমণী। ফ্লোরা বিগলিত হেসে বলল, তোমাকেও বহুদিন পর দেখলাম সিস্টার। এখন অনেক পরিণত তুমি। আগে চুল বেঁধে দেওয়ার জন্য কত তোমার পেছন পেছন ঘুরেছি, মনে আছে? চট জলদি মাথা নাড়ল আন্দ্রিয়া। তার খুব মনে আছে। এই মেয়েটিকে ভোলা যায় যার মাঝে কোনো আধুনিকতার উগ্রতা নেই, আছে কেবল প্রাণবন্ত প্রকৃতির স্নিগ্ধতা। মেয়েটার পবিত্র সরলতা সত্তা অবলোকন করতেই যে ভক্তিতে নুচু হয়ে এসেছিল তার অন্তর। খুব তোমার পরিবার কেমন আছে তাই বলো। বিয়ে করেছিলে নিশ্চয়? আয়োজন করে হাসি মুখে গল্প জুড়ে দিল ফ্লোরা, যা দেখে এক নিমিষে চোখ জুড়িয়ে যায় আন্দ্রিয়ার। বহু বছরের আলাপচারিতার মাঝপথে হঠাৎ একটা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসলো আন্দ্রিয়া। বড় আগ্রহ নিয়ে জানতে চাইল, ভ্যালেরিনার কাছে শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে, কিভাবে হলো বলো তো? তোমাকে তো ছোটবেলায় মাফিয়ারা নিয়ে গিয়েছিল সেই মস্কো শহরে। শুনেছি ওরা ভীষণ ভয়ঙ্কর আর নৃশংস। আচ্ছা, ওরা তোমাকে কষ্ট দেয়নি তো? একসাথে অনেক প্রশ্ন আন্দ্রিয়ার। প্রতিটা প্রশ্নতে এক ধাপ করে গলা শুকিয়ে হাসে ফ্লোরার। অব্যক্ত বেদনায় আর তো বান্ডুর হয়ে উঠে রক্তিম ফর্সা মুখ। হৃদয়ের মূর্ছে ধরা ক্ষত স্থানে নতুন করে শুরু হয় রক্তক্ষরণ।
ব্যথাক্লিষ্ট নয়নে মেলে কিয়ৎক্ষণ উদ্দেশ্যহীন চেয়ে থাকে রমণী। পরক্ষণই পরিস্থিতি সামাল তার প্রয়াসে সামাল ঝোঁক গেলে কণ্ঠ ভেজায়। সে কৌশলে প্রসঙ্গ এড়িয়ে হঠাৎ খোলা আকাশের দিকে দৃষ্টি তাক করে বলল, আকাশটা অমন মেঘে ঢেকে গেল কেন শেষরা? এই অবেলায় বৃষ্টি হবে না তো আবার? ফ্লোরার কথায় তড়িঘড়ি করে দৃষ্টি ঘোরালো আঞ্জি। আকাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করতে করতে শোনা গেল তার অশনি বাণী। গুড়গুড়িয়ে মেঘ ডাকছে দিগন্তে, এ তো ঝড়ের পূর্বাভাস। তারপর সোজা উত্তরের সীমানায় আঙুল তাক করে বলল, ওদিকে বৃষ্টি হচ্ছে ভীষণ। জলদি জামা কাপড় গোছাও কাসিফ ভাইয়া, নয়তো বৃষ্টি এসে ভিজিয়ে দেবে সব। আকাশের অবস্থা ভালো না, আজ সারা রাতেও বৃষ্টি থামবে বলে মনে হয় না। কথাগুলো বলতে বলতে তড়িৎ হাতে জামা কাপড় গোছাতে লাগলো আঞ্জিয়া। অবচেতন ফ্লোরা কিছু না ভেবে গগন পানে চাইল। মেঘের আবরণে ঢাকা পড়েছে সূর্যরাজ। মিঠে মেদুর উষ্ণতাটুকু গ্রাস করে নিয়েছে বৃষ্টির স্নাত হিমেল হাওয়া। নিবিষ্ট নয়ন মেলে ধূসর আকাশের সেই অশনি আয়োজন আনমনা হয়ে দেখলো মেয়েটা। দেখতে দেখতেই স্বাগতিক করে আওড়ালো, এই অবেলায় ঝড়, আশ্চর্য। জিভ খসে কথাটা বলতে না বলতে আকাশ ভাঙা বৃষ্টিতে মুখরিত হলো ধরণী। চারপাশে স্তূপ আকৃতির বরফ অচিরে গলে যেতে থাকলো। শুকনো জামা কাপড় থেকে শুরু করে ওলের সোয়াটার রমণীর অচেতনতায় ভিজে একাকার হলো সব। কাসিফ ভাইয়া, নিজের সঙ্গে আনা জামা কাপড়গুলো চাপড়ে গোছাতে গোছাতে ফের হাঁক ছেড়ে ডাকলো আঞ্জিয়া। রমণীর সতর্ক আহ্বানে হকচকিয়ে উঠল ফ্লোরা। বিভ্রম কেটে যেতে ব্যস্ত হলো স্বীয় কর্মে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন ঝড়ের বেগে ছুটে এসে হিংস্র ক্ষুধার্থের ন্যায় রমণীর জলে ভেজা কোমল উষ্ঠে হামলে পড়লো এক আগন্তুক। সবকিছু যেন সেখানে থমকে গেল। ঘটনার আকস্মিকতা কয়েক মুহূর্ত স্তব্ধ বিমূঢ় হয়ে রইল ফ্লোরা। প্রকৃতি জুড়ে চলমান ঝোড়ো হাওয়া বৈরী উল্লাসের মতোই অস্থির উন্মত্ত চুমনে মশগুল হলো সেই আগন্তুক। প্রিয়তমা সুমিষ্ট ঔষধর ব্যতীত দুনিয়ার সকল কিছু যেন মামুলি আর নিষ্প্রয়োজন। তেমন করে আঁকড়ে ধরেছে রুশ রমণীর দুঠোঁট। আগন্তুকের কাক ভেজা শরীরের সংস্পর্শে ক্রমশ ভিজে উঠেছে ফ্লোরার শরীরের ফিনফিনে বসন। হাতে থাকা কাপড় চোপড়েরও একই দশা, অথচ সময় যেন সেখানে থমকে আছে। আকস্মিক ভাবটা কেটে যেতে কিয়ৎক্ষণের স্তব্ধতা ভেঙে নড়ে চড়ে উঠল ফ্লোরা। ধরফরিয়ে চোখ তুলে তাকাতে অপ্রত্যাশিত এক মানবের দর্শনে ছলকে উঠল তার নাজুক হৃদযন্ত্র। চুম্বনের তোড়ে ধরাশায়ী হয়ে আছে উষ্ঠ। মুখ ফুটে কথা বলার জো নেই। ফলস্বরূপ ভয়ে আতঙ্কে মুখে মুচড়ে গিয়ে আগন্তুকের শক্ত বাঁধনে লুটিয়ে পড়ল রমণীর শূন্যতন। ওদিকে হতচকিত আঞ্জিয়া। ফ্লোরার এহেন হাল দেখা মাত্রই জলদি পায়ে ছুটে এলো সে। এই অভাব্য বেহায়া লোকটার হাত থেকে মেয়েটাকে ছাড়ানোর প্রয়াসে আগন্তুক উদ্দেশ্য করে রুষ্ট আওয়াজে চেঁচিয়ে উঠল সে, অসভ্য লম্পট লোক, কে তুমি? এক্ষুনি ছেড়ে দাও কাসিফ ভাইয়াকে, নয়তো চিৎকার করে গ্রামের লোক জড়ো করবো। কথাগুলো বলতে বলতে তড়িৎ পায়ে কয়েক কদম সামনে এগিয়ে এলো রমণী। তন্মধ্যেই পেছনে হোস্টার থেকে রিভলভার বের করে আঞ্জিয়ার কপালে ঠুকে দিল লোকটা। যা দেখা মাত্র আটকে উঠল ফ্লোরা। উজগিপ হয়ে দু হাতে টেনে সরালো সেই নিশানা। ভয় জড়তার মিশেলে অস্থির হয়ে হাঁপাতে আঞ্জিয়াকে উদ্দেশ্য করে ছুড়ল কম্পিত বাক্যবাণী, তুমি ফিরে যাও শেষরা। আঞ্জিয়া কপাল কুঁচকে গেল অবিশ্বাস্য আওয়াজে শুথল, কি বলছো তুমি কাসিফ ভাইয়া? এই লোকটা তোমাকে অপমান করেছে। ফ্লোরাকে নিষ্প্রিয় দেখালো চোখের তারা অদ্ভুত অভিমান। পাশ ঘুরে বৃষ্টির স্নাত কাতর নয়নে তাকালো সে মানুষটার দিকে। সুদর্শন, দাম্ভিক, অথচ অঢেল মায়ার জড়ানো মুখায়বটাকে পরখ করে ততোধিক শান্ত আওয়াজে জবাব দিল, উনি আমার স্বামী। আঞ্জের কৌতূহল দৃষ্টি ধীরে ধীরে শিথিল হয়ে এলো। সেও এবার ফ্লোরার মতো অধীর আগ্রহ নিয়ে দৃষ্টিপাত করলো আগন্তুকের পানে। তবে তুষার যেন বিক্ষিপ্ততার শিখরে।
দুনিয়ার কোনো কিছুই আজ লক্ষ্যচ্যুত করতে পারবে না তাকে। তেমন করে এই রমণীর আরক্ত ঠোঁটের ভাঁজে ডুব দিল সে। ফ্লোরার ঘরটা দোতলার কাঠের, যার উপরের তলায় ফ্লোরা থাকে আর নিচের তলায় কিচেন ডাইনিং। এর পাশে ছোট্ট কামরায় ভ্যালোরিনা অবিরাম বর্ষণে বর্ষার জলে থই থই করছে চারিপাশ, যার দরুন ঘরের কাজ বাদ দিয়ে আবারও উল বুনতে বসেছে বৃদ্ধা। বসার ঘরে কাঠের গুড়ির চেয়ার পেতে আয়েশ করে বসে পুরনো সুতো ছাড়িয়ে কুশি কাটার মাঝে নতুন করে সুতো গাচ্ছেন ভ্যালোরিনা। অবচেতন বৃদ্ধা নিজের কাজে এতটাই মনোনিবেশ করেছেন যে তার সামনে সিঁড়ি দিয়ে তরতর করে উপরে উঠে যাওয়া চুম্বনরত কপতির উপস্থিতি খুনাক্ষেরও টের পাননি তিনি। অস্থির পদচাপে উপরে উঠে নরম বিছানার হদিস পেতেই একযোগে সেখানটায় ছিটকে পড়ল দুটো কাক ভেজা চুপচুপে শরীর। তুষার যেন উন্মাদ হয়ে আছে, বাধাহীন নেশাগ্রস্তের মতো ব্যগ্র হাতে রমণীর জামার বোতামে হাতড়ে চলেছে সে। ফ্লোরার কি জানি হলো তৎক্ষণাৎ ঝটিকা প্রবাহের ন্যায় প্রত্যাখ্যান করল সে বেপরা আন্দোলিত স্পর্শ। মেয়েটা ডুকরে উঠে কাঁথার ভাঁজে মুখ লুকাতে চাইল। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তুষার। পরক্ষণেই মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে দৃঢ়তার সাথে চেপে ধরল ওর দুহাত। প্রবল ধস্তাধস্তির মাঝে দৃষ্টির মিলন ঘটাতেই মুখ খুলে চন্দ্রমানব। কথা বলবেন আমার সাথে? নাক টেনে কান্না সংবরণ করলো ফ্লোরা। চোখের কোলে চলমল করছে বেদনা অস্ত্র, দীর্ঘশ্বাস জমে আছে ঘঞ্চায়। মানুষটাকে প্রশ্রয় দিতে সায় দিচ্ছে না মস্তিষ্ক, অথচ সর্বনাশের হৃদয়টা যে গলে জল হয়েছে সেই কখন। রমণীর মৌনতায় আরও এক ধাপ দূরত্ব ঘোচালো যন্ত্রমানব। ঠোঁটের মিষ্টতা ছাপিয়ে তুলতুলে কোমল কিপায় নাক ডোবাতেই দমকা হাওয়ার মতো ভেসে এলো রুশ রমণীর অভিমানী কণ্ঠস্বর। কেন এসেছেন আপনি? জানতে চাও? মুখ তুলে প্রশ্ন ছুড়ল তুষার। অপর প্রান্ত থেকে জবাব আসে না তার। দোষী বালিকার মতোই দু চোখে ব্যথা সমুদ্র নিয়ে উদ্দেশ্যহীন চেয়ে থাকে মেয়েটা, যা দেখে চোখে হাসল তুষার কৌশল ভঙ্গিমায় বলে উঠল, তাহলে যা বলছি তাই শোনো। এতক্ষণে দৃষ্টি খুলল ফ্লোরা, তার চোখে নীরব সম্মতি। ফ্লোরা প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো, কোনরূপ দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই রোবটের মতো বাক্য উগরে দেয় যন্ত্রমানব। জাস্ট ওপেন ইউর লেগস ফর মি। ঈশানীদের পেন্ট হাউস ছেড়ে ম্যানশনে বসবাস শুরু করার পর সময়গুলো যেন হাওয়ার মতোই ছুটতে লাগলো। ঘন্টা মিনিট সেকেন্ড মিলিয়ে যেতে লাগলো হাওয়ায় মিঠাইয়ের মতন। সত্যিকারের একটা স্বাভাবিক জীবন না দিতে পারলেও ঈশানীর স্বপ্ন পূরণের নিজের সর্বোচ্চটা দিয়েছে এরিস। অধরা মরীচিকায় নির্বাসিত জীবন, পেশাগত নৃশংসতার অন্তরালে নিজের একান্ত ব্যক্তিগত সময়গুলো এই ম্যানশনে স্ত্রী সন্তানের সঙ্গে কাটায় মাফিয়া বস। ম্যানশনে থাকাকালীন সময় এরিস যেন ভিন্ন এক সত্তা, যে ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি ডেনিম পরে ঘুরে বেড়ায় এদিক ওদিক, ছেলের সঙ্গে খুনছুটিতে মেতে থাকে সারাক্ষণ। কখনো আবার খালি গায়ে অ্যাপ্রন চড়িয়ে মা ছেলের জন্য তৈরি করে মজাদার এক স্ক্যাম্বল। শুনতে অবিশ্বাস্য হলেও গত বেশ কিছুদিন ধরে মাফিয়া বসের এহেন সাবলীল সত্তায় অভ্যস্ত হয়ে উঠেছে ঈশানী। খুব অল্প সময় অতিবাহিত করে, অথচ সেই পুরোটা সময় জুড়ে ঈশানীর জন্য রেখে যায় অজস্র সুখের স্মৃতি। সেই আবেগঘন সুখের স্মৃতিকে শিশুর মতো বুকে আগলে নিয়ে দিন কাটায় নিলাম পরে। পথ সে অপেক্ষায় বসে থাকে আবার কবে ফিরবে সে। এমন এক রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকালে ছেলেকে ন্যানিদের দায়িত্বে রেখে কোনোরূপ জবাবদিহি কিংবা আত্মসুরক্ষা ছাড়াই ম্যানশন থেকে বেরিয়ে যায় ঈশানী। সারাদিন বাইরে কাটিয়ে যখন আবারও ফিরে আসে, তখন সূর্য হেলে পড়েছে পশ্চিমে। শহর জুড়ে শুভ্র চাদরের মতো ছড়িয়ে পড়েছে কুয়াশার আবরণ। চারিদিক অন্ধকার করে শুরু হয়েছে ভয়াবহ তুষারপাত। কোনো মতে ট্যাক্সি থেকে নেমে সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে গেল ঈশানী। দুটো মালামাল ভর্তি শপিং ব্যাগ তার হাতে, গায়ে দৃষ্টিনন্দিত ওভারকোট, মাথায় ধপধপে সাদা উলের চুপে, রেশমের মতো খোলা চুলের ভাঁজে মুক্তোর মতো লেগে আছে অজস্র তুষারকণা। দরজার আগল ঠেলে ভেতরে প্রবেশ করতে না করতেই থমকে গেল তার পদক্ষেপ। চোখের ডগায় লেগে থাকা মোলায়েম খুশিটুকু উবে গেল আকস্মাৎ। অভিব্যক্তি পাল্টে যেতে রক্ত শূন্য ভয়ার্ত মুখে ডেকে উঠল রমণী, রিস, কোথায় গিয়েছিলে?
হলরুমে শোভাবর্ধক কাউচের উপর পায়ে পা তুলে বসে আছে এরিস। এক হাত কাউচের উপর ছড়িয়ে ছেলের সুরক্ষা নিশ্চিত করে অন্য হাতে তর্জনী আর মাধ্যম আর সন্ধিতে নিজের চিবুক চেপে ধরে হিম শীতল আওয়াজে প্রশ্নখানা ছুড়ে দিল মাফিয়া বস। বিক্ষুব্ধ ক্রোধের রক্তিম হয়ে আসা শক্ত চোয়াল আর কোপ দৃষ্টি লক্ষ্য করতে ভয়ে আত্মা শুকিয়ে এলো ঈশানের। একটা শুষ্ক ঝোঁক গেলে নজর ঘুরিয়ে ইয়াসের দিকে তাকালো এক পল। ছেলে তার বাবার কোলে কাছে পা ছড়িয়ে বসে বুলেট আর রিভলভার নিয়ে খেলছে। লুক অ্যাট মি। আরেক দফা শীতল হুঙ্কারে জমে গেল ঈশানী। হাতের ব্যাগগুলোকে একপাশে সরিয়ে রেখে এরিসের দিকে এগিয়ে আসতেই কাউচ ছেড়ে উঠে দাঁড়ালো মাফিয়া বস। কোনো রূপ বাক্য ব্যয় না করে ব্যগ্র থাবায় চেপে ধরল ওর নরম গাল দুটো। বহুদিন বাদে এরিসের এমন হিংস্র পৈশাচিক সত্তার মুখোমুখি হয়ে দরফরি উঠল ঈশানী। নিঃশব্দ কদমে সংকীর্ণতা বাড়িয়ে ভয়ে চুবুথুবু মেয়েটার গাঢ় নীল চোখে নিজের কৃষ্ণ গহ্বরের মতো অশুভ দৃষ্টি তাক করে মানব তত্ত্বের তহৎ পেশে ফের পুনরাবৃত্তি করলো একই বাক্যের। কোথায় গিয়েছিলে? বলবো এরিস, তো তুমি একটু শান্ত হও। মেয়েটার ভয়ার্ত নীলাভ চোখের মায়া জালে ডুবে যেতে নিয়েও ফের নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ছুড়ে দিল কঠোর বাক্য। গার্ড নাওনি কেন? ব্যথা লাগছে আমার এরিস। নির্দেশ অমান্য করার অপরাধে মেয়েটাকে তীব্র থেকে তীব্রতর ব্যথা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এরিস। অথচ এই মুহূর্তে রমণীর একটুখানি ব্যথা টলিয়ে দিল হিমালয়। ফলস্বরূপ হাতের বাঁধন ঢিল করে মেয়েটাকে ধমকে উঠল আবারও। এত অবাধ্য কেন তুমি? বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করিনি? আমাকে না জানিয়ে গার্ড না নিয়ে বের হতে কতবার নিষেধ করেছি? নাকি আবার কথাগুলো সিম্পল জোকস মনে হয় তোমার? এরিসের পৌশালী গর্জনে কেঁপে উঠল ঈশানী। পেছনের কাউচে বসা ছোট্ট ইয়া শব্দ করে কেঁদে উঠতে একজন নানি এসে ছুটে ভেতরে নিয়ে গেল ওকে। ছেলেটাকে নিয়ে গেলে ছোট ভেঙে ঢুকরে কেঁদে উঠল ঈশানী। কান্না বিজড়িত গলায় বলে, এমন কেন করছো তুমি? ফিরেই তো এসেছি, মরে তো আর যাইনি। ফাক অফ। কপালের উপর বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী বুলিয়ে চোখ মুখ খেচে রাগ সংবরণ করার চেষ্টা চালালো এরিস। পরক্ষণই শক্ত হাতে বাহু চেপে ধরে ঝাঁকিয়ে উঠল ঈশানীকে। আর ইউ ফাকিং ইনসেইন? টেল মি, তুমি জানো আমি কোথা থেকে ছুটে এসেছি? ধারণা করতে পারবে একবারও? আজ যদি গার্ড আমাকে অবগত না করতো, আমি যদি রাস্তায় প্রোটোকলের নির্দেশ না দিতাম, তাহলে কি হতে পারতো তুমি জানো? ক্যান ইউ ইম্যাজিন? নিশ্চুপ বিপরীত পক্ষ নীরব নিদানে চোখের জল বিসর্জন দিচ্ছে রমণী। পরপরই অন্য হাত দিয়ে নিজের কণ্ঠনালী স্পর্শ করে এরিস। দাঁতে দাঁত পেশে উম্মাদের মতো বলে উঠছে, গত কয়েকটা ঘন্টা আমার প্রাণটা ঠিক এইখানে আটকে ছিল। এই যে এইখানে। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কেন এত রাগারাগি করছো? কান্না গিলে জড়ানো কণ্ঠে কথাগুলো বলল ঈশানী। আর কত ভাবে ভাঙবে তুমি আমায়? পাইথন প্যারাডাইসের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, দ্য মাফিয়া বস। আর কিভাবে ভাঙলে তুমি খুশি হবে বলো আমায়? আনসার মি। আবারও ক্রুদ্ধ স্বরে গর্জে উঠে এরিস। ও জানে না এই মেয়েটা কেন এত অবুঝ, এত সরল মেয়েটাকে কেন মনে ধরলো ওর। গতিহীন হৃদয়টা কেন এই অবাধ্য মেয়েটার দ্বারে এসে থমকে গেল হঠাৎ। মন যদি মস্তিষ্কের কর্তৃত্ব মাথা পেতে নিত, মনিবের মসজিদে একটুখানি পরোয়া করতো, তাহলে তো আজ এভাবে ভর্তি হতো না এরিসকে। নিজের দুর্বলতা, নিজের প্রাণ ভোমরার সুরক্ষা এতটা মরিয়া হয়ে আরেক দেশ থেকে ছুটে আসতে হতো না ওকে। কি আছে এই মেয়েটার মাঝে আজও জানে না এরিস, অথচ বেমান হৃদয়টা বড্ড উপহাস করে বলে উঠছে, এখানেই তোর সমাপ্তি। নিজের অযাচিত ভুল বুঝতে পেরে নীরবে মাথা নোয়া ঈশানী। প্রত্যুত্তর করার সাহস নেই ওর। শস্য ফুপিয়ে ওঠে নিঃশব্দে। এরিস আর কথা বাড়ায় না। সহনীয় এক ধাক্কায় ওকে সামনে থেকে সরিয়ে দিয়ে হনহনে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাঝরাতে শুনশান নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ। বাইরে বৃষ্টির মতো অবিশ্রান্ত তুষারপাত, অন্ধকার করিডোরের আলো ছায়া হাসে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে এরিসের পাশ ঘেঁষে দাঁড়ালো ঈশানী। তখনও
কাছের দেয়ালের অপর প্রান্তে নিরবধি তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে অজানা চিন্তায় নিমগ্ন মাফিয়া বস। ঈশানীর সশরীর উপস্থিতিতেও কোনরূপ ভাবান্তর দেখা গেল না তার মাঝে। এক পর্যায়ে হাত বাড়িয়ে ওর কাঁধ স্পর্শ করলো ফিতু মির্জা, তাতেও হেলদোল হলো না মুচেই। মাফিয়া বসের নিষ্প্রাণ শূন্য দৃষ্টি তখনও ডুবে আছে বিপসমে। রিসের তরফ থেকে কোনো প্রকার ভাবান্তর না পেয়ে এতক্ষণের মৌনতা ডেকে উঠল ঈশানী। রিস, পেছনে ঘুরল না রেশ, একই ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর কঠিন আওয়াজে বাক্য ছুড়ে দিল। চলে যাও এখান থেকে, আমি রেগে আছি ভীষণ। কতটা? নির্বিকার রমণী প্রশ্নটা করতে করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো অনুভূতিহীন প্রত্যুত্তর। মেরেও ফেলতে পারি তোমাকে। যার সুরক্ষার জন্য এত উৎপরতা, তাকে মারতে হাত কাঁপবে না তোমার? প্রশ্নটা ঈশানী হেয়ালির ছলেই করেছিল। সঙ্গে সঙ্গে ওর চুলের ফাঁসে আঙুল ঢুকিয়ে সংবেদনশীল হাতে মির্জাকে নিজের দিকে ঘুরিয়ে আনলো এরিস। মুখের কাছে মুখ নিয়ে হিসিয়ে জবাব দিল। প্রথমে তোকে শুট করব, তারপর নিজেকে। তপ্ত রাগে চিরবির করছে এরিসের মস্তিষ্ক। মুখের উপর আশ্রে পড়া তার প্রতিটি গরম নিঃশ্বাস জ্বলসে যাচ্ছে রমণীর পেলব ত্বক। ঈশানী নির্বাক, সেই সাথে এরিসও। অসহনীয় নীরবতার মাঝে হুট করে মাফিয়া বসের চোখ গিয়ে আটকালো রমণীর আশ্চর্য বসনে, যা দেখামাত্র কপাল কুঁচকে গেল তার। আলো আধারের মাঝে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে বুঝলো মেয়েটা শাড়ি পরেছে, লাল পেরে মসৃণ সাদা শাড়ি। পাতলা আঁচলের ফাঁক গলে অবলীলায় বেরিয়ে আছে তার নির্মিত কোমরের বাঁক, যার উপর জলজল করছে এরিসের নাম খচিত সূক্ষ্ম অলংকার। নির্মিত কোটি দেশ, ধনুকের মতো বাঁকানো বুক, রমণীয় লতানো শরীর, সবকিছু ছাড়িয়ে ওর নীলাভ নয়ন দুটোতে আটকে গেল মাফিয়া বস। চোখের পলকে দুনিয়া থমকে গেল তার। মেয়েটার চোখে অন্তর্ভীত দৃষ্টি তাক করে বল, কি পড়েছো এটা? আরিষ্ট হাসলো রমণী, ক্ষীণস্বরে জবাব দিল। তোমাকে পাগল করার জন্য পড়েছি। এবার ঝটপট দেখে বলো তো কেমন লাগছে আমায়? এরিস জবাব দিল না বলে কয়ে অনুভূতি প্রকাশ ওর ধাঁচে নেই। সহসা নির্বিকারে হাঁটু ভেঙে ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। অতঃপর দুহাতে প্রিয়তমার কোমর আঁকড়ে ধরে পরিশ্রান্ত মাথাটা এলিয়ে দিল ওর নরম বুকে, হিমশীতল গলায় আওড়ালো, প্রেম আমার। ঈশানী কোমল হাতে ওর মাথাটা আগলে ধরলো, চুলের ভাঁজে আঙ্গুলের প্রলেপ বুলিয়ে সুথল। কি হয়েছে? আই এম সরি, সরি ফর এভরিথিং। বলো, আর কখনো গার্ড ছাড়া বের হবে না? এরিসের মুখে অপ্রত্যাশিত এই বাক্যখানা শোনা মাত্র ঝুঁকে বসলো ঈশানী। দুহাতের অঞ্জলিতে মাফিয়া বসটার চিবুক ছুঁয়ে অভিযোগের স্বরে বলল, আমি জানি তুমি আমার জন্য দুশ্চিন্তা করছিলে। তোমার রাগ মোটেও অস্বাভাবিক নয়, কিন্তু কি করব বলো? তোমার গার্ডগুলো পাজি ভীষণ, তারা তো আমার অনুমতি ছাড়া নিঃশ্বাসও ফেলতে পারে না। তুমিই বলো, সবকিছু যদি আগে ভাগেই বলে দিত তাহলে সারপ্রাইজটা কিভাবে হতো? ওই জন্যই তো ওদের সঙ্গে নেইনি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? শিকুটি করে প্রশ্ন ছুড়ল এরিস। তৎক্ষণাৎ নিজের বোকামো উপলব্ধি করে দাঁত দিয়ে জিভ খাটল ইসো। মেকি হেসে বলল, কই কিছু না তো। সেই দুষ্টুমি মাখা হাসিতে স্তব্ধ হয়ে গেল এরিস। অনুভব করলো ঈশানীর চাঞ্চল্য। মেয়েটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অন্তর্মুখীর শক্ত খোলস ছেড়ে বেরিয়ে ক্রমশ চিনতে শুরু করেছে নিজেকে। হারিয়ে ফেলেছে কলুষিত অতীত, ভুলে যাচ্ছে অবসাদগ্রস্ততা। দেখতে দেখতেই এরিসের মনে হলো ঈশানীর হাসির চমৎকার, তার চেয়েও চমৎকার ওর ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দেওয়া মুক্তোর মতো গেজ দাঁত। এই হাসিটুকু অম্লান রাখতে যা কিছু করবে এরিস, যা কিছু। একটু বাদে কি ভেবে যেন ঈশানী সমেত উঠে দাঁড়ালো সে। হাত ধরে কোথাও একটা নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে। হতচকিত ঈশানী মুখ ফুটে কিছু একটা বলে ওঠার আগে ওকে বেসমেন্টে নিয়ে এলো এরিস। তারপর গোপন একটা দরজা দেখিয়ে বলল, এটা হলো বাংকার। কখনো কোনো কারণে যদি পরিস্থিতি তোমাকে এখানে এনে দাঁড় করায়, তাহলে ছেলেকে নিয়ে বাংকারে আশ্রয় নেবে। ভেতরে একটা সেন্সর বাটন আছে,
ওটাতে প্রেস করলে আমার কাছে সিগন্যাল চলে যাবে। পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাকি না কেন আমি চলে আসবো। দুনিয়া ওলট পালট করে হলেও আসবো। অ্যান্ড আই প্রমিস দ্যাট। এরিস বেশ নিরুত্তাপ স্বরে কথাগুলো বললেও ঈশানীর যেন ফিরে চমকে গেল। মেয়েটা অবিশ্বাস্য নয়নে তার চাইল স্বামীর পানে। থেমে থেমে আওড়ালো, এসব কি ছিল এরিস? আমি যা বলেছি পারবে না? কিন্তু কেন? ঈশানীর কণ্ঠে আহত শোনালো। মাফিয়া বসের মুখ থমথমে হয়ে উঠল এতক্ষণে। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর গলায় জবাব দিল, পাইথন প্যারাডাইসের পুরো আইটি টিম একজনকে খুঁজে বের করতে মরিয়া। আর সে মরিয়া আমার দুর্বলতা খুঁজতে, অর্থাৎ তোমাকে। কথাগুলো বলতে না বলতে ছিটকে এসে এরিসের বুকের উপর পড়ল ঈশানী। দু হাত শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে বলল, আমার খুব ভয় করছে এরিস। নিজের আত্মবিশ্বাস দেখাতে গিয়ে সব সময় কিছু না কিছু গন্ডগোল করে বসি আমি। এরপর সব ভুল তোমাকে শুধরাতে হয়। এবারও যদি রমণীর বাক্য সম্পূর্ণ হওয়ার আগে ওকে টান মেরে নিজের বুকের ভেতর পুলল এরিস। অতঃপর তীব্র খরায় বয়ে আসা জলোচ্ছ্বাসের মতো ভেসে এলো তার রাশভারী কণ্ঠস্বর, আমি যদি প্রলয় হই তবে তুমি আমার পরিণীতা। তুমি পারবে, তোমাকে ফাটতেই হবে। ইয়াকুতিয়া রাজ্য। রাতভর তুমুল বর্ষণ শেষে সকাল সকাল মিষ্টি রোদে ভরে উঠেছে চারিপাশ। চকচকে রোদের ঝলক চোখে পড়তেই ঘুম ভেঙে গেল ফ্লোরার। ঘুম ভেঙে কয়েক মুহূর্ত স্তম্ভিত চেয়ে থেকে নিজের পরিণতি দেখলো রুশকন্যা। পাশে দুনিয়া পুরে ঘুমিয়ে আছে তুষার। কাল অমন পাগলামো করে বৃষ্টিতে ভেজার পর থেকে শরীরটা জ্বরে পুড়ছে ওর। অজ্ঞতা, রাগ, অভিমান সব ভুলে প্রতিসেবায় ন্যস্ত হয়েছে ফ্লোরা। তার পুরস্কার স্বরূপ রমণীকে নির্ঘুম রাত জাগ এমন মনের আনন্দে ঘুমাচ্ছে সে লোক। ঘুমন্ত তুষারের পানে চেয়ে এক আধবার মুখ ঝামটালো ফ্লোরা। অতঃপর নিরাবরণ শরীরটাকে চাদরে ঢেকে বিছানা ছালো ও কক্ষের এক কোণায় আট পড়ে ধাঁচের একটা পিয়ানো রাখা আছে। ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে আজ বহুদিন বছর বাদে পিয়ানোর সামনে রাখা চুলটা টেনে বসলো ফ্লোরা। পিয়ানোর গায়ে এলোমেলো হাত চালিয়ে সুর তোলার চেষ্টা করলো কয়েকবার। ঠিকঠাক সুর না ওঠায় পূর্ণ মনোযোগ নিবিষ্ট করে আঙুল চালাতে গিয়ে অনুভব করলো ওর হাতের উপর অন্য একটি পুরুষালী হাতের উপস্থিতি। চকিতে পাশ ফিরে তাকাতে সম্মুখীন হলো ঘুম জড়ানো পুরুষালী চাহনের রমণীর রক্তিম উষ্ঠধারের পানে নিবিষ্ট চোখে চেয়ে পিয়ানোর দিকে ঝুঁকে আছে যন্ত্রমানব। ফ্লোরার সঙ্গে চোখাচোখি হতেই টান মেরে ওকে কোলের উপর নিয়ে বসলো সে। একই চাদরে অন্তরালে ঢাকা পড়লো দুটো নিরাবরণ শরীর। তুষারের অনাবৃত ঢেউ খেলানো বুকের স্পর্শ পেতেই কলমিলতার ন্যায় গুটিয়ে গেল রমণী। তাতে চুল পরিমাণ তোয়াক্কা না করে ওর খোলা কাঁধে চিবুক ঠেকালো তুষার। হাতের উপর হাত রেখে পিয়ানোর গায়ে সুর তুলল চিরচেনা বিমুগ্ধ সেই সুর। आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हूँ, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, तू इतना जरूरी, कैसे हूँ। সুরের শয়লাভে মুখরিত চারিপাশ। ঠিক সেই সময় ফ্লোরার ঘাড়ের উপর আলতো স্পর্শে নাক ঘষে দিয়ে আদর জড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়ল তুষার, এবার বলো, চিঠি কে লিখেছিল? আমি। সাহসকে দিয়েছে? মানবের আকস্মিক প্রশ্নে ভরকে গেল মিচা। মুখ কাচুমাচু করে কিছু বলতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে ভেসে এলো সাবলীল অভিব্যক্তি, ভালোবাসলে তো স্পর্শ করবেন, আপনি তো দায়িত্বের জেরে বিয়ে করেছেন। রমণীর ব্যথাক্লিষ্ট অন্তর প্রতিটি বাক্য ঝরে পড়ছে অবর্ণীয় অভিমান। ঠিক তখনই নিরুত্তাপ স্বরে স্বাগতিক করলো যন্ত্রমানব, আমি তোমাকে স্পর্শ করিনি, এর জন্য এত অভিমান?
বিয়ের পরে দূরত্ব ধরে রেখেছে বলে তুমি ব্যথা পেয়েছো ফ্লোরা? অথচ তোমার দগদগে ক্ষততে আবারও রক্তক্ষরণ করতে চাইনি বলে আমার এই আত্মিক সংযম। আমি ভেবেছিলাম তোমাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত। হুট করিয়ে যদি আমার স্পর্শ তোমার খারাপ লেগে যেত, যদি পুরনো সে বিভীষিকার কথা মনে করিয়ে দিত, তাহলে অপরাধ বোধে আমি শেষ হয়ে যেতাম ফ্লোরা। শেষ কথাটা বলতেই পেছনে ঘুরে শক্ত হাতে ওর গলা জড়িয়ে ধরে ফ্লোরা মানুষটাকে মাঝপথে থামিয়ে দিয়ে বুকের খানা গিলে গিলে বলে ওঠে, চুপ, একদম চুপ। আমিও সব ভুলে গিয়েছি তুষার। আপনার ভালোবাসার স্পর্শে আমার শরীরে সব কলুষতা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আমি এখন পবিত্র তুষার, আমি পবিত্র। আই লাভ ইউ। অনবরত ক্রন্দনের মাঝে নীরব স্বীকারোক্তিতে নিজের হৃদয়টাকে রুশ রমণীর নামে সমর্পিত করল তুষার। জাওয়াত অস্ফুট সেই আওয়াজে কেই হারল রমণী। পিয়ানোর তাল কেটে গেল, বেখেয়ালে সরে গেল চাদরের পাতলা আবরণ। অতঃপর ধীর শান্ত কোমল দৃষ্টি আলাপনের তালে তালে অনুভূতির এক নিরবধি উল্লাসে মেতে উঠল দুজন। আজ 31শে ডিসেম্বর, এ বছরের শেষ দিন। অবশ্য দিন বললে ভুল হবে। খানিক আগেই পূব আকাশে বুনো মহিষের মতো নেমে এসেছে ধূসর সন্ধ্যা। বাহিরে অবিশ্রান্ত তুষারপাত, ঠান্ডায় জমে সমুদ্রের জল বরফখণ্ডে পরিণত হয়েছে সব। ম্যানশনের সামনের রাস্তায় দুটো হলদে রঙের ল্যাম্পপোস্ট চিমচিমিয়ে আলো ছড়াচ্ছে। সেই নিয়ন আলোতে দুজন বন্দুকধারী গার্ড স্পষ্ট দৃশ্যমান। আর হিম তুষারের বৃষ্টিকে অদৃশ্যের মতো উপেক্ষা করে মোটা উলের ওভারকোট আর কালো গ্লাভস পরে সতর্ক পদক্ষেপে এগিয়ে এইদিক ওইদিক পায়চারি করছে তারা। ইগলের মতোই নিখাত আর ধারালো তাদের নিশাচরী দৃষ্টি। খোলা জানালায় মুখ বাড়িয়ে আধার ঘেরা শ্বেত শুভ্র প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করতেই বাইরের হাড় কাঁপানো হিমেল হাওয়ায় দাপটে শরীর জমে গেল ঈশানে। চোখ মুখ কুচকে তাড়াহুড়ো জানালার কপাট লাগিয়ে ঘুরে দাঁড়ালো ও। বসার ঘরটা সাজানো শেষ। এবারে জানালার কার্নিশে ফুল আর লতাপাতার সংমিশ্রণে তৈরি ফেয়ারি লাইটগুলো জ্বালিয়ে দিলেই হলো। তারপরেই ফোন করা হবে এই রিস্কে। এর আগে কখনো কল করার অনুমতি না দিল, এবার কেঁদে কুটে ছেলের দোহাই দিয়ে এই অভাবনীয় সুযোগটা লুফে নিয়েছে ঈশানী। শর্ত একটাই, এরিসের মতোই প্রাইভেট নাম্বার ব্যবহার করতে হবে তাকে। অবশ্য প্রাইভেট হোক কিংবা পাবলিক, এইসবে কোনো কিছু যায় আসে না ঈশানের। সময় অসময় মানুষটাকে কল করতে পারলেই হলো। স্বামীকে ফোন করার কথা ভেবেই অকারণ একটা খুশির ঢেউ খেলে গেল রমণীর অন্তর জুড়ে। পরপরই ভাবনা ভুলে ব্যস্ত হয়ে পড়ল রং বেরঙের লাইটগুলো নিয়ে। ওইদিকে সন্ধ্যা পেরোতেই ঘুমিয়ে পড়েছে ইয়াস। তাই ন্যানি দুটো ঈশানীর সঙ্গে হাতে হাত লাগিয়েছে টুকটাক গোছানোর কাজে, যার দরুন সময়ের আগেই অনেকটা কাজ সম্পূর্ণ হয়েছে ওদের। চেয়ারের উপর দাঁড়িয়ে লতানো লাইটগুলো নিয়ে হিমশিম খেতে খেতেই একবার গলা উঁচিয়ে ন্যানিতে ডেকে উঠল ঈশানী। মাদাম, চেয়ারগুলো কি গোছানো হয়েছে? পরপরই এক মধ্যবয়স্কা রমণীর প্রত্যুত্তর ভেসে এলো ওপাশ থেকে। হয়েছে গাছ পজা ঈশানী। ঠিক আছে, এবার তাহলে এদিকে আসুন, আমাকে একটু সাহায্য করুন। ঈশানী অনুরোধ করতেই ন্যানি দুটো এগিয়ে এলো তড়িৎ পায়ে। ওর কাছে থেকে লাইটগুলো নিয়ে সূক্ষ্ম হাতে বিন্যস্ত করতে করতে খুব ইতস্তত গলায় জানতে চাইলো একজন। কিছু না মনে করলে আমরা কি জানতে পারি আজকে কি আছে? ঈশানী তড়া করে চোখ তুলল। ওর সপ্রসন্ন দৃষ্টিতে ভরকে গিয়ে ভদ্রমহিলা জোরপূর্বক হেসে ফের বলে উঠল, নিশ্চয়ই কোনো বিশেষ দিন। নিঃশব্দে ওপর নিচ মাথা নাড়ালো ঈশানী। বিগলিত হেসে জবাব দিল, আজ তার জন্মদিন। ঈশানীর মুখ ফুরে কথাটা বের হতেই দক্ষিণের দমকা হাওয়ার তোড়ে ঠাস করে খুলে গেল জানালাটা। সেই সাথে একযোগে নিভে গেল সব আলো। চোখের পলকে ঘুটঘুটে আধার নেমে এলো প্রাসাদের মতো গোটা ম্যানশন জুড়ে। লৌহ কাঠগুলো ছিঁড়ে ফেরে অশুভের ন্যায় গ্রহ প্রবেশ করা কনকনে হাওয়াটা এখনো অবাধ্যের মতো দোল খাচ্ছে জানালার সফেদ পর্দার গায়ে। ইতিপূর্বে কখনো বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি এই ম্যানশনে, আজকে প্রথম। তার উপর
দুর্গের মতো বাড়িটা সমুদ্রের অতি নিকটস্থ হওয়ায় আশপাশটাও কোলাহলহীন। ফলস্বরূপ বাড়ির আলো নিভে যেতে অদৃশ্য হয়ে গেল সমুদ্র বালুচর। ভাগ্যিস কাল জিনিসপত্র কেনার সময় সাথে করে কিছু মোমবাতি নিয়ে এসেছিল ঈশানী। আপাতত সেগুলো দিয়ে কাজ চালাতে হবে। কথাটা ভেবে আবার দক্ষ হাতে জানলার কপাট লাগালো মেয়েটা। সঙ্গে সঙ্গে উপরে ঘর থেকে ভেসে এলো ইয়াসের অদম্য চিৎকার। ঠান্ডার তোড়ে ঘুম ভেঙে গেল বোধহয়। ছেলের কান্না শুনে সতর্ক হয়ে উঠল ঈশানী। তখনই অন্ধকারের মাঝে নানীদের কানে ভেসে এলো তার রমণীয় কণ্ঠস্বর। মোমবাতিগুলো জ্বালিয়ে ক্যান্ডেল হোল্ডারে রাখুন, আমি ইয়াশকে ঘুম পাড়িয়ে আসছি এক্ষুনি। মাদাম দুটো ওর কথায় সম্মতি জানালো। আধার হাতে ধীর পায়ে উপরে ঘরের দিকে এগিয়ে যায় ঈশানী। মানুষ বলে বৃষ্টি আর তুষারের নিজস্ব এক প্রকার আলো থাকে। সেই আলোক শিখা হাসেই অবশেষে গুচি গুচি পদচ্ছাপে উপরের তলায় পৌঁছালো রমণী। ওদিকে মায়ের সান্নিধ্য পেতেই শিথিল হয়ে গেল ইয়াসের ক্রন্দন বহর। অনবরত হিচকি তুলে চুকচুক করে শব্দ করে দুধ পান করতে লাগলো সে। এক পর্যায়ে কান্নাকাটি থেমে গেল। আদো আদো হাসির সঙ্গে ভেসে এলো তার পরিতৃপ্ত কণ্ঠস্বর। ছেলেকে পুনরায় ঘুম পাড়িয়ে আবারও সিঁড়ি ভেঙে নেমে এলো ঈশানী। ও ভেবেছিল এতক্ষণ হয়তো মোমবাতির নরম আলোয় আলোকিত সমগ্র ঘর, কিন্তু বসার ঘরে পা রাখতে না রাখতেই ভাবনা ভেঙে গেল তার। তিমিরাচ্ছন্ন ঘরের মধ্যিখানে অপ্রত্যাশিত নীরবতায় ফুট করে জমে গেল অন্তর। শঙ্কিত নয়নে এইদিক ওদিক দৃষ্টি বুলিয়ে ক্ষীণ আওয়াজে ডেকে উঠল ন্যানীদের। মাদাম, মাদাম, কোথায় আপনারা? কোথাও কোনো আওয়াজ নেই। চারিপাশ শ্মশানের মতো নীরবতা। গা ছমছমে অন্ধকারের মাঝে এহেন অসহনীয় নিঃশব্দ বরকে গেল ঈশানী। ভেতরকার সংখ্যাটুকু দমিয়ে নিজেকে যথাসম্ভব স্থির রাখা সত্ত্বেও অশুভ সব চিন্তারা কোনো পোকার মতো ক্রমশ কুটকুট করতে লাগলো মস্তিষ্ক। লম্বা একটা শ্বাস ফেলে আবারও সামনে এগোলো মেচা। এলোমেলো কদমে আরো খানিকটা এগিয়ে যেতে মেঝেতে পড়ে থাকা শক্ত কোনো ধাতবের সঙ্গে পা লেগে ধমকালো ফের। গতি জড়তায় ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল কোনো মতে। অচিরেই বুক চিরে বেরিয়ে এলো রুদ্ধ সামান্য ঝোঁকে কাপা হাতে জিনিসটাকে তুলে চোখের সামনে ধরে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বুঝলো এটা আসলে ক্যান্ডেল হোল্ডার। বস্তুটা হাতে নিতে মস্তিষ্ক জুড়ে জেঁকে বসলো অজস্র প্রশ্নের সমাহার, যার একটারও উত্তর নেই ঈশানীর কাছে। সহসা আনমনি বিড়বিড়িয়ে স্বাগতিক করলো মির্জা। লাইটার, মোমবাতি সবকিছু মেঝেতে পড়ে আছে, তাহলে ওনারা কোথায়? বলতে বলতে আবারও নমিত স্বরে রেগে উঠল রমণী। মাদাম, আপনারা কি কিচেনে? এবারও নিঃশব্দ চারিপাশ। আশেপাশের কোথাও কোনো টু শব্দ নেই। ফলস্বরূপ একটু আগের অপ্রতুলতা মুহূর্তে আতঙ্ক হয়ে গ্রাস করে নিয়েছে অন্তর। শঙ্কায় ঢোক গিলল ঈশানী। বিমূঢ় আত্মগলায় আওড়ালো, কোথায় আপনারা? দ্বিতীয়বারের ঠিক একইভাবে ঈশানী দিশাহীন প্রশ্নের জবাবে আধার ফুঁড়ে ভেসে এলো নীরবতা, যার দরুন মাত্রা ছাড়লো আতঙ্ক। উপায়ন্তর না পেয়ে কাপা হাতে লাইটার দিয়ে মোমবাতি জ্বালালো ঈশানী। ক্ষীণ একটা হলুদাভ আলো কক্ষের চারিপাশ ছড়িয়ে পড়তে শঙ্কা ভুলে কিছুটা স্বস্তি পেল রমণীর। এতক্ষণে সন্ধ্যা উঠে গেছে। বাইরে প্রগাঢ় অমানিসা। শুনশান নীরবতার মাঝে নিজের শ্বাস প্রশ্বাসের এই তো এখানেই ছিল ওরা। কত মন দিয়ে চেয়ারগুলো সাজাচ্ছিল, যত্ন করে গোছাচ্ছিল সবকিছু। তাহলে এসব এখানে ফেলে রেখে হঠাৎ গেলটা কোথায়? তারা তো হেয়ালি করার মানুষ নন। তাহলে শব্দটাকে যেন বিশ্বাসঘাতক মনে হয়। প্রতিটি মুহূর্তে অকারণ আতঙ্ক, অজানা আড়ষ্টতায় গা ছমছম করতে ঈশানীর তার উপর দুজন ন্যানি চোখের পলকে হাওয়া। অপ্রাকৃত এই প্রশ্নটা পিং পং বলের মতোই ঠপ খেতে থাকলো ঈশানীর ব্যতিগ্রস্ত মস্তিষ্কে। সহসা লম্বা নিঃশ্বাস ফেলে মোমবাতি হাতে সামনে এগিয়ে গেল মির্জা। সিঁড়ির পথ ডিঙিয়ে বসার ঘরে পা রাখতে কারোর অস্পষ্ট গোগানির আওয়াজে টনক নড়ে উঠল ওর। ভেতরে অদৃশ্য কম্পনে থরথরিয়ে থির থির করে কেঁপে উঠল ওর সমস্ত শরীর।
মোমবাতিটাকে শক্ত হাতে চেপে ধরে চোখ খেঁচে ঈশ্বরকে ডাকলো ও অতঃপর সতর্ক চোখে পরখ করলো চারিপাশ। কিছুক্ষণের জন্য শিথিল হয়ে আসা গোঙানির আওয়াজটা আবারও ফিরে এলো নতুন উদ্যমে। অদ্ভুত গা শিউরানো শব্দটা শ্রবণেন্দ্রিয় ভেদ করতে কাউচের দিকে স্থির হলো তার ভেদগ্রস্ত নয়ন। জড়তা ভুলে তখনই ডেকে উঠল ঈশানী। কে ওখানে? ডাকতে গিয়ে টের পেল ভয়ের তোড়ে কণ্ঠনালু শুকিয়ে এসেছে ওর। কনকনে ঠান্ডার মাঝেও শরীর ঘেমে একাকার। ওপাশ থেকে প্রতি উত্তর এলো না। ঈশানী যত কাছাকাছি যাচ্ছে ততই বেড়ে চলেছে অস্থির গোঙানির আওয়াজ। গড় গড় করে কাতরাচ্ছে কেউ। মৃত্যু যন্ত্রণার শেষ নিঃশ্বাসটুকু যেন ধারালো শুলের মতো আটকে আছে তার কণ্ঠায়। অবশেষে কাউচের পাশ ঘেঁষে দাঁড়িয়ে মোমের আলোটা তুলে ধরতে বজ্র হাতের ন্যায় থমকে গেল রমণী। চোখের দৃষ্টিতে ভেসে উঠল অবিশ্বাসের ঢেউ। তপ তপ করে জ্বলতে থাকা অগ্নিশিখার সম্মুখে দৃশ্যমান ভয়াবহ এক বাস্তবতা, যা দেখা মাত্র নিঃশ্বাস আটকে গেল ঈশানের। চোখের সামনে দুনিয়া দুলে উঠল ওর। মুহূর্তে নিস্তেজ হয়ে গেল সমগ্র শরীর। মেয়েটা স্তম্ভিত নয়নে চেয়ে দেখলো শুধু ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরে ন্যানীদের মস্তকবিহীন নিথর শরীর দুটো ভেঙে চুরে পড়ে আছে মেঝেতে। ভীষণ যন্ত্রণায় ধরফর করছে তারা। মৃত্যুর বিভৎস লগ্নে কাঁচাতে কাঁচাতে ফুরিয়ে যাচ্ছে আয়ুকাল। এই প্রথম চোখের সামনে এত বিভৎস মৃত্যু দেখলো ঈশানী। দেখতে গিয়েও অনুভব করলো অযাচিত উষ্ণ তরলের ভিজে গেছে ওর দুটো পা। কম্পনমান হাতে মোমবাতিটা সামান্য নামিয়ে পায়ের দিকে লক্ষ্য করতে আরেক দফা আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে গেল রমণীর। কর্তৃত্ব শরীর দুটো থেকে চকচকে রঞ্জিত ধারা স্রোতের মতো বয়ে যাচ্ছে ওর পায়ের উপর দিয়ে। কি বিভৎস, কি নির্মম! সঙ্গে সঙ্গে মুখের ওপর দু হাত চেপে ধরে অস্বাভাবিক শ্বাস ফেলে আত্মস্বরে হাওড়ালো মির্জা। রক্ত? ভীষণ সুন্দর, ঠিক যেন আলতারাঙা পা। দৌড়ে অস্বাভাবিক শ্বাস ফেলে আর্তস্বরে আওড়ালো মির্জা। আচানক অপ্রত্যাশিত এক পৌরশালী ভরাট কণ্ঠে বিদ্যুৎ স্পৃশের ন্যায় ছলকে উঠল ঈশানী। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ভারত নেত্রে সম্মুখে দৃষ্টিপাত করতেই চোখের সামনে দুনিয়া দুলে উঠল ওর। মাত্রাতিরিক্ত ভয়ে থরথর করে কেঁপে উঠল সর্বাঙ্গ। মোমবাতিটা ফুরিয়ে গেছে, ধীরে ধীরে নিভে আসছে তার হলুদাভ আলো। সেই নিভন্ত আলোকে সাক্ষী রেখে চোখের সামনে স্বয়ং জমের মুখ দেখল ঈশানী। কালো কঙ্কাল আকৃতির মুখোশ আর আলকাল্লার আবরণে ঢাকা প্রহেলিকার মতো অশুভ এক অবয়বচ্ছিন্ন মস্তক দুটোকে দু হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর সম্মুখে। কলুষে আবর্তিত চোখে তার অদ্ভুত ক্রু হাসি। হয়তো মুখোশের আলের নৈশব্দিক হাসিটা এর চেয়েও নির্মম আর পৈশাচিক। কে এই লোক? এরিস কি তবে এই লোকটার কথাই এতদিন বারবার সতর্ক করেছিল? এটাই কি তবে সেই অজ্ঞাত সাইকোপ্যাথ যে আমাকে মারতে চায়? কিন্তু কেন? মস্তিষ্ক জুড়ে অজস্র প্রশ্নের সমাহার, অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু ভাবতে পারছে না ঈশানী। ব্রেন কাজ করছে না। কানের কাছে শো শো শব্দ হচ্ছে অনবরত। দুনিয়াটা যেন থমকে গেছে। ঈশানী বোধ হয় চেতনা হারাবে, তেমন ভাবেই অসাড় হয়ে এসেছে দুটো পা। বুকের উপর অদৃশ্য এক পাথর চাপা ব্যথা শ্বাস টেনে তোলা দায়, তবুও রুদ্ধশ্বাসে ধ্বনিত তার জড়ানো কণ্ঠস্বর। কে? মুহূর্তেই নিভে গেল মোমবাতিটা। এবার যেন অকুল পাথরে পড়ল ঈশানী। কয়েক মুহূর্ত নীরব থাকার পরেও কোনো রূপ প্রত্যুত্তর ভেসে এলো না ওপাশ থেকে। বিপরীত ঈশানীর কর্ণকুর ভিতগুলো অপ্রত্যাশিত বুটের আওয়াজ। ঠক ঠক ঠক। প্রেসের উপর ভর করে একজোড়া যান্ত্রিক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সশব্দে এগিয়ে এলো সন্নিকটে। ভয় আতঙ্কে জর্জরিত হয়ে তৎক্ষণাৎ পিছিয়ে গেল ঈশানী। অন্ধকারের মাঝে কয়েক কদম পেছোতেই গতি জড়তায় তাল হারিয়ে পড়ে গেল মির্জা। সঙ্গে সঙ্গে থমকে গেল আগন্তুকের পদধ্বনি। ঈশানীর আতঙ্কিত চেহারা দেখে তার বোধহয় আনন্দই হলো। তেমন করেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো বিদ্রুপ মেশানো বিশ্রী হাসির ঝঙ্কার, যা শোনা মাত্র ঘৃণ, অপমান, অস্বস্তিতে ভেতরটা রি রি করে উঠল ঈশানের। কেন যেন আত্মবিশ্বাস
ভেতরটা হুট করেই বাধা দিল পালাতে। ফলস্বরূপ হাতের কাছে কিছু একটা দিয়ে আত্মরক্ষা করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে ভেসে এলো ইয়াসের অস্থির ক্রন্দন। ছেলেটা আজ ঘুমাতে পারছে না কিছুতেই। মায়ের বিপদে তারও বুঝি অস্থির প্রাণ। এমন একটা জীবন মরণ মুহূর্তে ছেলের কান্না শোনা মাত্র ভূত দেখার মতো চমকে উঠল ঈশানী। প্রীতিগ্রস্ত নয়নে একবার দোতলার ঘরে তাকে আবারও চোখ ঘুরিয়ে দৃষ্টিপাত করে নিগুড় অন্ধকারে। নিজের কথা ভুলে গেল ঈশানী। নিমিষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো তার জমানো আত্মবিশ্বাস। ছেলের কান্নায় ব্যাকুল হয়ে উঠল ভেতরকার মাতৃসত্তা। সহসা জীবনের তোয়াক্কা না করে শরীরের সর্বশক্তি দিয়ে সিঁড়ি ভেঙে ছুটল সে ছেলের কাছে। দিকাদিক হারিয়ে মেয়েটা যখন তরতরি উপরে উঠে গেল, মিলিয়ে গেল অন্ধকারে, তখনই সিঁড়ির সম্মুখে এসে অস্থির হলো আগন্তুক। ঘোর তমাশার মাঝে ধীরে ধীরে মাথা তুলে চাইল ওই ঘরটার দিকে, যেখান থেকে ক্রমাগত ভেসে আসছে বাচ্চা শিশুর অনিমেষ ক্রন্দন। যা দেখা মাত্র অদৃশ্য এক নীরব উল্লাসে ফেঁচে পড়ল তার আগ্রাসী মস্তিষ্ক। রক্তিম নৃশংস চোখের তারায় ভেসে উঠল অভূতপূর্ব পৈশাচিক তৃপ্তে। কাটনার রেশ যত বাড়ছিল ততই যেন চোখের রং পাল্টে যাচ্ছিল তার। দেখতে দেখতে এক পর্যায়ে শীতল আওয়াজে ফিসফিসিয়ে উঠে লোকটা। ব্ল্যাক ডায়মন্ড, বউ, বাচ্চা, আমার ফেভারিট সব বগুলোকে একসঙ্গে গুছিয়ে রেখেছে মাফিয়া বস। দ্যাটস সো গ্রেট। ঘরে এসে কোনো মতে ইয়াসের কান্না থামালো ঈশানী। এখনো অস্থির হয়ে ফুপিয়ে যাচ্ছে ছেলে তার। আজকাল খুব জেদি হয়েছে বাচ্চাটা। মতের হেরফের হলেই ঘন্টার পর ঘন্টা কেঁদে ভাসায়। রাতের শব্দ বহু দূর অব্দি শোনা যায়। ঈশানী নিশ্চিত ওই ভয়ানক লোকটা আশেপাশে আছে। হাতে খুব বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে বেসমেন্ট অবধি পৌঁছাতে হবে। সেই ভেবেই মুঠোফোনটা হাতে তুলে নিল ঈশানী। অন্য হাতে ইয়াসকে নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। সমগ্র করিডোর জুড়ে খুটখুটে অন্ধকার, চারিদিকে গোলক ধাঁধার মতো নৃত্য করছে প্রহেলিকা। নিজের হাতে গোছানো সংসার আর চোখের পলকে অচেনা লাগছে ঈশানীর। অদমনীয় আতঙ্কে হ্যাং হয়ে আছে মস্তিষ্ক। সেই নিশিচ্ছদ্র আধারের মাঝে ছেলেকে বুকে আগলে একলা পথিকের মতো উদাসীন উদ্দেশ্যহীন ছুটে চলল ঈশানী। ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে সোজা এগুলো বেসমেন্টের গোপন সরু রাস্তা। আপাতত গন্তব্য সেই দিকে। ঠিক সেই সময়ে ভয়ানক ঠক ঠক শব্দটার পুনরাবৃত্তি ঘটলো আবারও। এবার শুধু শব্দ নয়, মৃতের মতো ঠান্ডা সুরে শীষ বাজাচ্ছিল যা শোনা মাত্রই পায়ের গতি থমকে গেল ঈশানীর। এক কোণে দাঁড়িয়ে নিশ্চিপে অনুকরণ করতে থাকলো সেই শব্দের গতি। ক্রমশ স্পষ্ট হচ্ছে স্বর। ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে লোকটা। ফলস্বরূপ হাত পা ঠান্ডা হয়ে এলো রমণীর। তখনই ভেসে এলো আরেক দফা বিকৃত কণ্ঠস্বর। মাফিয়া বস এখন আন্ডারওয়ার্ল্ড মিটিংয়ে বিজি, আর আমি বিজি তার প্রাণ পাখিকে নিয়ে। কি সুন্দর কম্বিনেশন, তাই না? এ বলে অন্ধকারের মাঝে ঈশানীর মুখের সামনে মুখ বাড়িয়ে দিল লোকটা। ততক্ষণ নিঃশ্বাস আটকে গেল ঈশানীর। গলার কাছে চলে এসেছে রুহুটা। অন্ধকারের মাঝে দম বন্ধ করে জীবন্ত লাশের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল ও খুব বেশি সময় ক্ষেপণ না করে ছায়ার মতোই ফের আধারে মিলিয়ে গেল লোকটা সরে গেল চারিদিকে। সতর্ক দৃষ্টিপাত করে ধীরে ধীরে শ্বাস ফেল ঈশানী। রক্তশূন্য ফ্যাকাশে মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘামের আস্ফালন। উৎকণ্ঠায় শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে মেয়েটার। মনে হচ্ছে দূর বহু দূরে ছুটে এসে সবে দাঁড়ালো এখানে। লোকটার পদধ্বনি ক্ষীণ হয়ে এসেছে। এই মুহূর্তে করিডোরে ধরে এগোনো অসম্ভব। আপাতত লুকিয়ে পড়তে হবে কোথাও। সেই ভেবেই পেছনের ফাঁকা রুমটাতে ছট করে ঢুকে পড়লো ঈশানী। রুমটা ছিল স্টোর রুম। অন্ধকারের মাঝে তাড়াহুড়ো এগোতে গিয়ে কাঠের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেলো আচানক। মুহূর্তের মধ্যেই ধারালো এক ধাতব লেগে আড়াআড়িভাবে কেটে গেল পায়ের অগ্রভাগ। তীব্র যন্ত্রণায় শ্বাস আটকে এলো ওর সঙ্গে সঙ্গে। শরীরের সর্বশক্তি ব্যয়ে দাঁত দিয়ে হাতের পৃষ্ঠ কামড়ে ধরে আর্তনাদ সংবরণ করলো মেয়েটা। দাঁতে ধর চেপে
ফুপিয়ে উঠল নিঃশব্দে। অসহনীয় ব্যথা নীলবর্ণ ধারণ করলো তার তুলতুলে আদুরে মুখে, তবুও টু শব্দ করল না রমণী। ছেলের সুরক্ষার তাগিদে চুপচাপ সহ্য করে নিল সব চাপ। ওদিকে মায়ের সজল চক্ষু বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়া এসো দুষ্ণ জলের ছোঁয়া পেতে নড়ে চড়ে উঠল ছোট্ট প্রাণ। জখম থেকে গড়িয়ে পড়া তাজা রক্তের ক্রমশ আঝালো হয়ে উঠল পায়ের তলা। মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না আর, শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। সহসা দাঁতের জগায় অঝর কামড়ে রয়েছে নাক টানো, একটু সঙ্গে সঙ্গে শরীর ঝাঁকে হাত পা ছুঁড়ে কেঁদে উঠল ছেলে তার। এবার যেন মরার উপর খাড়ার ঘাই পড়ল। ছেলের অদম্য চিৎকারে রক্তশূন্য পাণ্ডুর হয়ে গেল ঈশানীর ক্রন্থিত মুখ। চিৎকারের শব্দে নিচতলা থেকে ধাপ ধাপ করে ছুটে আসছে কেউ, যা শোনা মাত্র বিদ্যুতের স্পৃষ্টে নেয় ছলকে উঠল হৃদযন্ত্র। ধরফড়ি উঠে ছেলেকে বুকে চেপে ধরল ঈশানী। কিছুতেই যেন কিছু হচ্ছে না। এবার মায়ের বুকের উষ্ণতা যেন সুরক্ষা দিতে অক্ষম। তেমন করে হাত পা ছুঁড়ে গলা চিরে কাঁদছে ইয়াস। ওদিকে পায়ের গতি আরো স্পষ্ট, আরো ভারী হয়ে উঠছে। এইবার লোকটা কাছাকাছি চলে এসেছে, তবু কিছুতেই থামানো যাচ্ছে না ছেলেকে। কেটে কেটে রক্তবর্ণ ধারণ করেছে তার কোমল চেহারা। চোখের আর নাকের পানিতে একাকার হয়ে দম আটকে যাওয়ার উপক্রম। ও বোধহয় মায়ের কণ্ঠস্বর শোনার জন্য এমন ব্যাকুল হয়ে কাঁদছে। কিন্তু এমন এক সংকটপূর্ণ মুহূর্তে যেখানে নিঃশ্বাস নেওয়ার তাই, সেখানে কথা কি করে বলবি ঈশানী? ছেলের অসহায় মুখের দিকে চেয়ে কান্নায় বুক ভেঙে এলো তার। বাচ্চাকে বুকের মাঝে ফিসফিস করে বলে উঠল, আর কাঁদে না বাবা, আর কাঁদে না। মায়ের দোহাই লাগে, কান্না থামাও। তুমি কাঁদলে ওরা এ ঘরে চলে আসবে। ওরা 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 যে ভয়ঙ্কর আর নির্মম, তোমাকে কষ্ট দেবে। তোমার কষ্ট কিভাবে সইব আমি পারবো না তো। ইয়াস যে মায়ের একটা মাত্র আপনজন, মায়ের নারী ছেঁড়া ধন। এই মুহূর্ত যতটা পীড়াদায়ক, তোমার কান্নার আওয়াজ তার চেয়েও বেশি যন্ত্রণার। তুমি কাঁদলে মায়ের বুক ভেঙে যায়, তুমি কাঁদলে মায়ের বুক ভেঙে যায়, তুফান শুরু হয় অন্তরে। কেন বুঝতে চাও না? মায়ের হৃদয় ছেঁড়া কাকতি যেন পৌঁছালো না ইয়াসের কান অবধি। তেমন করে কান্না জুড়লো সবেগে। এক্ষুনি ছেলেকে না থামাতে পারলে হয়তো লোকটা দরজা ভেঙে চলে আসবে ভেতরে, আর তারপর অবধারিত মৃত্যু। এমন একটা শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়লো রমণী। কোথায় যাবে, কি করবে বুঝে না পেক্ষে যায়। বন্ধ করে ফেললো দু চোখ। সবকিছু যেন অবাস্তব মিশে যাচ্ছে এক কল্পনা মাত্র। সেই ভেবে স্তম্ভিত হয়ে রইল কিয়ৎক্ষণ। স্পন্দন মাত্রা ছড়িয়েছে, অথচ বরফের মতোই জমে আছে ক্লোজেটটা। চোখের সামনে একটা মুখ বারবারই ভেসে উঠছে। কেবল মন বলছে, কোথায় সে, কোথায় কোথায় কোথায়? কেন এখনো প্রলয়ের মতো ছুটে আসছে না? কেন সব সময়ের মতো ঝড়ের বেগে বদলে দিচ্ছে না আবহাওয়া? সেই শুরু থেকে শেষ কতবারই কত নিষ্ঠুর বাস্তবতা থেকে বাঁচিয়ে নিয়েছে মানুষটা ওকে। অস্তিত্ব ভুলে গিয়ে সর্বদা সুরক্ষা দিয়েছে নিজের শক্ত খোলসের আস্তরণে। তাহলে আজ এই আসন্ন বিপদে সে কোথায়? কোথায় তার এত বড় সাম্রাজ্য? ঈশানীর স্পষ্ট মনে আছে ম্যানশনের সামনে দুজন বন্দুকধারী গার্ড ছিল সর্বক্ষণ। তারাই বা গেল কোথায়? এই লোকটা কি সবাইকে মেরে ফেললো তবে? কিন্তু এমন একজন অক্ষম লোকের পক্ষে কি এতজনকে মেরে ফেলা আদৌ সম্ভব? নাকি আরও কেউ আছে তার সঙ্গে? মস্তিষ্ক জুড়ে অগণিত প্রশ্নের সমার, অথচ উত্তর দেওয়ার কেউ নেই। হয়তো কোনো না কোনোভাবে শেষ মুহূর্ত অবধি অভূতপূর্ব এক মিরাক্কেল প্রত্যাশা করছিল মেয়েটা। কিন্তু হায়, বাস্তবতা যে বড়ই নিষ্ঠুর। স্রোতের বিপরীতে চলা তার অভ্যেস। মানুষ যতভাবে নিজেকে নিখাত ত্রুটিহীন দাবি করুক না কেন, কোনো না কোনোভাবে এই নিষ্ঠুরতম বাস্তবতার কাছে ঠিকই ধরা দিয়ে দেয় নিজের দুর্বলতা। আর তারপর শুরু হয় শত্রুপক্ষের বিকৃত উল্লাস। লোকে বলে বাপ, পাপ বাপ কেউ ছাড়ে না। এরিসের জীবনে পাপের পরিমাণ আকাশচুম্বী। আজ সেই আকাশচুম্বী পাপই যেন শত্রু হয়ে কড়া নেড়েছে তার দুয়ারে। ছক ছক ছক। দরজার উপর শক্ত করাঘাত শব্দে চমকে উঠল ঈশানী। বিভ্রম কেটে যেতে নড়েচড়ে উঠল মেয়েটা। পালিয়ে যাওয়ার সুযোগ নেই, লড়াই করার শক্তি নেই। তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে? মৃত্যু। নিরুপায় হয়ে পড়লো ঈশানী। অসহায় চোখে দৃষ্টিপাত করলো সেই ছেলের অস্পষ্ট মুখের দিকে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে এসেছে তার। মা হয়ে নিজের ছেলের সুরক্ষায় ব্যর্থ হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ,
অনেক ভালো। তখনই ফের আনমনা হয়ে গেল মেয়েটা, কি যেন ভাবতে ভেবে হাতে বাড়িয়ে আলতো স্পর্শে ছুঁয়ে দিল নিজের ছোট্ট উদর, যেন কোনো অস্তিত্বের সন্ধানে বিপর্যস্ত রমণী। তেমন করে নীরব ক্রন্ধনে ছোঁচ ভেঙে গেল তার, ফ্যাকাশে মুখ জুড়ে খেলে গেল অপ্রকাশ্য নির্মল বেদনা। ঠিক সেই সময় আরেক দফা ঠাস ঠাস করে করাঘাতের আওয়াজ শোনা গেল বাইরে। লোকটা ধারালো কোনো বস্ত্র দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে, বারবার দরজা ভাঙার হুড়মুড় শব্দে প্রকম্পিত হয়ে উঠল রমণী। একদণ্ড দেরি করার ফুরসত নেই, সহসা টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল ক্রন্থিত ছেলের সমগ্র মুখ, কানের কাছে উষ্ঠ ছুঁয়ে ফিসফিস করে আওড়ালো, মা অনেক ভালোবাসে তোমাকে বাবা, অনেক বেশি, নিজের জীবনের চেয়েও বেশি।